আজকে আমরা কথা বলবো এমন এক ক্লাসিক বই নিয়ে যা ২৫০০ বছর ধরে বিশ্বের বড় বড় জেনারেল আর লিডারদের পথ দেখিয়ে আসছে। সানজুর লেখা দি আর্ট অফ ওয়ার। চলুন এর গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ২৫০০ বছরের পুরনো একটা যুদ্ধের বই আজকের এই হাইটেক ড্রোন আর সাইবার অ্যাটাকের যুগে এর কি আদৌ কোনো দাম আছে? অনেকেই তো বলবেন, আরে এটা তো কবেই অচল হয়ে গেছে। কিন্তু আসল ব্যাপার হলো দুনিয়ার বড় বড় জেনারেল, বিজনেসের লিডাররা বা বড় বড় স্ট্র্যাটেজিস্টরা কিন্তু এখনও এই বইটা পড়েন, খুব মনোযোগ দিয়ে পড়েন। কেন? কি এমন আছে এর মধ্যে? রহস্যটা কি? যেমন ধরুন, স্যানজু একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলতেন, কখনো প্রাচীর দিয়ে ঘেরা কোনো শহর সরাসরি আক্রমণ করতে নেই। কেন? কারণ এটা এমন একটা ফাঁদ যেখানে শুধু সম্পদই শেষ হয় না, সৈন্যদের মনোবলও একদম ভেঙে যায়। আর এখানেই বোঝা যায় এই জ্ঞানটা কতটা টাইমলেস। একটু ভাবা যাক তো, আজকের দিনে ওই প্রাচীর ঘেরা শহরটা কি হতে পারে? হয়তো কোনো দেশের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম, তাই না? কিন্তু মূল আইডিয়াটা কিন্তু একদম একই রয়ে গেছে। শত্রুর সবচেয়ে শক্তিশালী পয়েন্টে কখনো সরাসরি আঘাত করতে নেই। সানজুর এই আইডিয়াগুলো আরও ভালোভাবে বুঝতে হলে আগে মানুষটাকে বুঝতে হবে, আর তার জন্য একটা দারুণ, বেশ নাটকীয় একটা গল্প আছে। তো রাজা হলু একবার সানজুকে একটা প্রায় অসম্ভব পরীক্ষা দিলেন। বললেন, আমার উপপত্নীদের দিয়ে একটা সৈন্যদল বানিয়ে দেখাও। ভাবা যায়? তো সানজু প্রথমে পরিষ্কার নির্দেশ দিলেন। তারা তো হেসেই উড়িয়ে দিল। সানজু কিন্তু ধৈর্য হারালেন না, আবার বোঝালেন, কিন্তু তারা আবারও একই কাজ করল। আর ঠিক তখনই সানজু দেখালেন তিনি কেমন কমান্ডার। তিনি সোজা ২ দলনেত্রীকে মৃত্যুদণ্ড দিলেন। ফলাফল? পুরো দলটা মুহূর্তের মধ্যে একদম নিখুঁত, ডিসিপ্লিনড একটা সৈন্যদলে পরিণত হল। এই একটা গল্প থেকেই কিন্তু সানজুর লিডারশিপের মূল দর্শনটা বোঝা যায়। তার যুক্তিটা ছিল একেবারে সোজাসাপটা। যদি আদেশটা অস্পষ্ট হয় তাহলে দোষ কমান্ডারের, কিন্তু আদেশ যদি পরিষ্কার হয় আর তারপরও কেউ সেটা না মানে, তাহলে দায়টা জুনিয়র অফিসারদের। এই যে ডিসিপ্লিন আর পরিষ্কার আদেশের কথা বলা হলো, এখান থেকেই আমরা সানজুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থিমে চলে আসতে পারি। আর সেটা হলো, আসল বিজয় যুদ্ধের মাঠে না, বরং যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই নিশ্চিত হয়ে যায়। দেখুন, সানজুর জন্য যুদ্ধটা কোনো লাক বা জুয়ার ব্যাপার ছিল না। এটা ছিল একদম সায়েন্সের মতো একটা হিসাব নিকাশের ব্যাপার। তিনি বিশ্বাস করতেন, জয় পরাজয় আগে থেকেই বোঝা সম্ভব যদি ৫টা ফ্যাক্টর ঠিকঠাকভাবে বিচার করা যায়। যেমন দেশের মানুষের মোরাল, আবহাওয়া, যুদ্ধক্ষেত্রের ট্যারেইন, কমান্ডারের গুণাবলী আর দলের ডিসিপ্লিন। এই ৫টা ফ্যাক্টরের মধ্যে নৈতিক প্রভাব বা মোরাল ইনফ্লুয়েন্স হয়তো সবচেয়ে জরুরি। এর মানে কি? এর মানে হলো দেশের সাধারণ মানুষ এবং সৈন্যরা শাসকের উপর কতটা বিশ্বাস রাখে, তারা যে কারণে লড়ছে সেটাকে কতটা ন্যায্য বলে মনে করে। এই নৈতিক প্রভাবের শক্তিটা কতটা, তা দুটো উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যায়। একদিকে ভাবা যাক সেই ৩০০ স্পার্টানের কথা, যারা বিশ্বাসের জোরে অসম্ভবকে সম্ভব করেছিল। আর ঠিক তার উল্টো দিকে ১৯৭১ সালে পাকিস্তানি আর্মির কথা ভাবা যাক। তারা যখন বুঝতে পারল যে তাদের মিশনটা অন্যায়ের উপর দাঁড়িয়ে, তখন তাদের যুদ্ধ করার ইচ্ছাই মরে গেল, মনোবল একদম ভেঙে পড়ল। তো যখন পরিকল্পনা একেবারে নিখুঁত আর দলের মনোবল তুঙ্গে, তখন সানজু তার সবচেয়ে বিখ্যাত আর ভয়ঙ্কর অস্ত্রটা বের করেন। আর সেই অস্ত্রটা হল প্রতারণা। সানজুর সে বিখ্যাত উক্তি, সব যুদ্ধই প্রতারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এর মানে হল, প্রতিপক্ষকে সবসময় একটা ধোঁয়াশার মধ্যে রাখতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনি যা আসলে তা নন। আপনি যদি শক্তিশালী হন, তাহলে এমন ভান করুন যেন আপনি দুর্বল। যদি আপনি আক্রমণের জন্য একেবারে কাছে চলে আসেন, তাহলে শত্রুকে বিশ্বাস করান যে আপনি এখনও অনেক দূরে। আধুনিক সময়ের সবচেয়ে বড় উদাহরণ কোনটা? প্রথম গালফ ওয়ার। সেই যুদ্ধে অ্যালাইড ফোর্স সাদ্দাম হোসেনকে এমনভাবে বিশ্বাস করিয়েছিল যে মূল আক্রমণটা হবে পারস্য উপসাগর থেকে। কিন্তু আসল আক্রমণটা হলো একদম উল্টো দিক দিয়ে, পশ্চিমের মরুভূমি হয়ে। আর এই একটা ব্রিলিয়েন্ট ডিসেপশনের কারণেই মাত্র ১০০ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। এই সব কিছু, প্ল্যানিং, ডিসিপ্লিন, প্রতারণা, এগুলো আমাদের নিয়ে আসে দি আর্ট অফ ওয়ারের একদম চূড়ায়, তার সবচেয়ে গভীর দর্শনটায়। একটা আইডিয়া যা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই যে কোনো সেরা স্ট্র্যাটেজিস্টের চূড়ান্ত গোল। আর সেই দর্শনটা কি? সানজু বলছেন, যুদ্ধের সেরা কৌশল হল যুদ্ধ না করেই শত্রুকে হারানো। কিভাবে এটা সম্ভব? ইতিহাসেই এর এক ভয়াবহ উদাহরণ আছে।
1938 সালে হিটলার কিন্তু চেকোস্লোভাকিয়া দখল করার জন্য কোনো যুদ্ধ করেননি। তিনি কি করেছিলেন? তিনি মিউনিক কনফারেন্সে পলিটিক্যাল ম্যানুভারিংয়ের মাধ্যমে দেশটার মিত্রদের এমনভাবে চাপ দিয়েছিলেন যে তারা নিজেরাই চেকোস্লোভাকিয়াকে তুলে দিয়েছিল। একটাও গুলি চলেনি। শত্রুর লড়াই করার ইচ্ছাকেই শেষ করে দেয়া হয়েছিল। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. যে কোনো কাজের আগে নিখুঁত পরিকল্পনা। ২. প্রতিপক্ষকে ধোঁয়াশায় রাখার জন্য প্রতারণার ব্যবহার। আর ৩. সবচেয়ে বড় লক্ষ্য হল সংঘাত এড়িয়ে জয়লাভ করা। আর ঠিক এই কারণগুলোর জন্যই ২৫০০ বছর পরেও এই বইটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রাসঙ্গিক। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের নিজেদের জীবনের যুদ্ধক্ষেত্রে, সেটা কেরিয়ার হোক বা ব্যক্তিগত সম্পর্ক, সেখানে সংঘাত বা ঝগড়া না করে শুধুমাত্র বেটার স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে জয়ী হওয়া সম্ভব? সানজুর এই প্রাচীন জ্ঞান আমাদের কি পথ দেখাতে পারে?